নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। এই মুহূর্তে আমরা শহরের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, কারণ এটা সময় নগর মহানগরের। প্রথমে যে খবরের দিকে চোখ রাখবো, এই মুহূর্তের সবথেকে বড় খবর বলা যায়, একজনও যদি বৈধ ভোটার বাদ যায় তাহলে দিল্লিতে 1 লক্ষ মানুষকে নিয়ে গিয়ে ইলেকশন কমিশনকে ঘেরাও করব। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে সাফ জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও নির্বাচন কমিশনের কাছে তার প্রশ্ন, 4টি রাজ্যে এসআইআর হলেও কেন অসমে হচ্ছে না? এর পিছনে বিজেপির রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলেও দাবি করেছেন তিনি। এ বিষয়ে কথা বলবো, আমাদের সাথে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাস। কথা বলবো বিপ্লব বাবুর সাথে এবং কথা বলবো, জিজ্ঞাসা করব প্রথমেই যে প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ এসআইআর মানে হচ্ছে একেবারে সাইলেন্ট ইনভিজিবল রিগিং, একেবারে চুপি চুপি ভোটে কারচুপি। এই অভিযোগ তিনি রাখছেন। এসআইআর আসলে কি সত্যি ভোটের কারচুপি? অভিযোগ তো দীর্ঘদিন ধরেই করা হচ্ছে, বিরোধীদের তরফ থেকে করা হচ্ছিল। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন। দুটো জিনিস, একটা হচ্ছে যে এতদিন পর্যন্ত এসআইআর হওয়ার আগে পর্যন্ত, মানে আজ থেকে তো শুরু হয়ে গেল, নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে। তো সেই জায়গা থেকে প্রশাসনিক স্তর থেকে এখন কিন্তু কোনো রকম কথা বলা হচ্ছে না। যা বলা হচ্ছে দলগতভাবে যেটা বলা যায়, দলের তরফে যেটা বলা যায়, প্রশাসনের চেয়ারে বসে সেটা করা যায় না বা বলা যায় না। এবার প্রশাসন কিভাবে করবে? আগামী 3 নভেম্বর থেকে শুরু হচ্ছে, বাড়ি বাড়ি ফর্ম নিয়ে যাবেন বিএলওরা, এবং তারপরে আমরা বুঝতে পারবো যে আদৌ কি হতে চলেছে। এবার এখানে দুটো জিনিস, মানে যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, সব থেকে বড় অভিযোগ যেটি, সেটা হচ্ছে যে 12টি রাজ্যে এসআইআর হচ্ছে। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে হবে। 12টি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, পুদুচেরিতে আগামী বছরের নির্বাচন, বিধানসভা নির্বাচন, এবং এই 4 রাজ্যের সঙ্গে ভোট রয়েছে অসমে। কিন্তু অসমে এসআইআর হচ্ছে না। এই ঘটনাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা বড় প্রশ্ন তুলে দিয়েছেন যে দেশের মানচিত্রের দিকে তাকালে দেখতে পাবেন বাংলার সীমান্তে মেঘালয়, অসম, ত্রিপুরা, মিজোরাম রয়েছে, অথচ সেখানে এনআরসি হচ্ছে না। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ। আবার তিনি আরেকটা বলছেন যে মায়ানমার মানে যেখানে রোহিঙ্গারা থাকে তার সীমান্ত রয়েছে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, অথচ সেখানেও এনআরসি হচ্ছে না। অর্থাৎ এই যে বিজেপির একটা অভিযোগ বারবার করে যে একদিকে অনুপ্রবেশকারী বাংলাদেশি, অন্যদিকে অনুপ্রবেশকারী রোহিঙ্গারা, এরাই তৃণমূলের অবৈধ ভোট ব্যাংক, এদেরকে সরাতে হবে। সেই জায়গা থেকে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এটা প্রশ্নটা তুলেছেন যে কেন তাহলে অসমে হবে না। কারণ একদিকে বাংলার সীমান্তে রয়েছে মেঘালয়, অসম, ত্রিপুরা, মিজোরাম, যেখান থেকে অনুপ্রবেশটা হয় বাংলাদেশি বা অন্যান্য দিক থেকে। আবার আরেকদিকে যাদের কথা বলা হয় রোহিঙ্গারা কোত্থেকে অনুপ্রবেশ হচ্ছে, সেটা হচ্ছে আমরা যদি দেখি মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, অথচ এখানেও এনআরসি হচ্ছে না একেবারে। এবার বাংলাদেশি বা রোহিঙ্গারা যে রাজ্য দিয়ে প্রবেশ করতে পারে, তাহলে সেই রুট পথে এনআরসি নয় কেন? এটাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন। এবং এই প্রশ্নটা তিনি বলেছেন তাহলে কমিশনের লক্ষ্য কি? কমিশনের আসল উদ্দেশ্য তার মতে বাংলাকে অপমান করা, এবং যেহেতু গত লোকসভা ভোট অর্থাৎ 2024 সালে যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে বিজেপির যে 18টি আসন থেকে 12টি আসন, অর্থাৎ বিজেপি বাংলায় লেজেগোবরে অবস্থা হচ্ছে, তাই আক্রোশ মেটাতে এসআইআর এর নাম করে ঘুরপথে বাংলায় এনআরসি করার চেষ্টা করছে, এটাই অভিযোগ। সেই সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আজকে একজন কিন্তু সুইসাইড করেছে, এবং যার সুইসাইড নোটে লেখা হয়েছে যে তিনি সুইসাইড করেছেন, তার কারণ হচ্ছে যে এনআরসির জন্যে তিনি পানিহাটিতে, এটা হয়েছে পানিহাটিতে একজন সুইসাইড করেছেন, এবং সেই সুইসাইডের জন্য তিনি দায়ী করেছেন যে এনআরসি হবে, সেই ভয়ে নাকি তিনি সুইসাইড করেছে। তো এই জায়গা থেকে আবার অমিত শাহের বিরুদ্ধে তিনি বলেছেন যে কেন অমিত শাহ এবং মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে এফআইআর হবে না। এইবারে আমি আসছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন আজকে
এর আগেও বলেছেন যে কমিশন ঘেরাও হবে। দুটো প্রশ্ন, একটা হচ্ছে তৃণমূলের তরফে যেটা বারবার করে বলা হচ্ছিল, একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে কিন্তু তারা ছেড়ে কথা বলবেন না। এখন প্রশ্ন হলো যে এতদিন যারা বৈধ ভোটার হিসেবে রয়েছেন 2002 সালে, সেটা কিন্তু মোটামুটি ঠিক হয়ে গেছে, এখন ফ্রিজ হয়ে গেছে। গতকাল রাত 12টার পর থেকে কিন্তু ভোটার তালিকা ফ্রিজ হয়ে গেছে। এবার নতুন ভোটার তালিকা হবে এবং সেই অনুযায়ী নির্বাচন হবে। 2002 সালে থেকে 2004 সাল পর্যন্ত যে ভোটার তালিকা যাদের নাম রয়েছে তাদের নাম থাকবে এবং তাদের পরিবারের নামও কিন্তু থাকবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে তারপরে যে নামগুলো উঠেছে তাদের নাগরিকত্ব প্রমাণ দিতে হবে। সেই নাগরিকত্ব হচ্ছে 11টি তথ্য নির্বাচন কমিশন, গতকালই আমরা এই বিষয়ে আলোচনা করেছিলাম, এই নগর মহানগর এই বুলেটিনেই আমরা করেছিলাম। তো সেই জায়গা থেকে আরেকটি বিষয়, সেটা হচ্ছে আধার কার্ড। আধার কার্ড নিয়ে একটা কনফিউশন ছিল, সুপ্রিম কোর্টে তা নিয়ে মামলা হয়েছে। তো আধার কার্ড নাগরিকত্ব নয়, আবারও বলে দেওয়া হয়েছে আধার কার্ড হচ্ছে যে তোমার পরিচয়পত্র। তো এই জায়গা থেকে এখন আসামে কেন হলো না, এটা কিন্তু গতকালই জ্ঞানেশ কুমার, মুখ্য নির্বাচন কমিশনার, তিনি কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছিলেন কেন হয়নি। মুখ্য নির্বাচন কমিশনারের যেটা বক্তব্য ছিল সেটা ছিল যে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে অসমে নাগরিকত্বের যাচাইকরণ প্রায় শেষ পর্যায়ে, আর গোটা দেশের জন্য এসআইআর সংক্রান্ত বিজ্ঞপ্তি যেহেতু 24 জুন প্রকাশ করা হচ্ছে, সে কারণে অসমে তা প্রযোজ্য নয়, এটা একদম পরিষ্কার বলেছে। এবার এইটা কেন, এর পেছনে একটা কারণ আছে আসামে না হওয়ার কারণ, যেটা নির্বাচন কমিশন দিয়েছে, যে শুধুমাত্র আসাম রাজ্যের জন্য নাগরিকত্ব আইনে 6 এ ধারাটি তৈরি করা হয়েছিল অসমে অনুপ্রবেশের বিরুদ্ধে রক্তক্ষয়ী আন্দোলনের পরে 1985 সালে ভারত সরকার এবং আন্দোলনকারীদের মধ্যে একটা অসম চুক্তির অঙ্গ হিসেবে নাগরিকত্ব আইনের 6 ধারা তৈরি করা হয়েছিল। এই ধারাতেই কিন্তু এই অসমে আর কি যে নাগরিকত্ব যাচাইকরণ প্রক্রিয়ার কাজ চলছে, এবং আবার এই ধারা তৈরি হওয়ার পর এই ধারার বৈধতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছিল এবং তা নিয়ে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। এবং সুপ্রিম কোর্ট দেশের শীর্ষ আদালত, তারা ভারতীয় নাগরিকত্ব আইনের ওই ধারার যে সাংবিধানিক বৈধতা সেটা মেনে নেয় এবং ওই ধারা অনুযায়ী 1966 সালের 1 জানুয়ারি থেকে 1971 সালের 25 মার্চ পর্যন্ত অসমে অনুপ্রবেশ করা বাংলাদেশিদের নাগরিকত্বের সুবিধা দেওয়া হয়েছে, কিন্তু তারপরে সীমান্ত পেরিয়ে ভারতে চলে আসা ব্যক্তিদের নাগরিকত্ব দেওয়া হবে না। সেই কারণে এই যে যাচাইয়ের কাজটা কিন্তু এখনো চলছে এবং সেই কাজ প্রায় শেষ, এবং কমিশন জানিয়েছে এই প্রক্রিয়া শেষ পর্যায়ে। এই প্রক্রিয়া হয়ে গেলে তারপরে কিন্তু আসামে বিজ্ঞপ্তি জারি হবে। আসামে হবে না কিন্তু এটা এখনো নির্বাচন কমিশন বলেনি, এটাই হচ্ছে সম্পূর্ণ বিষয়। এখন তৃণমূল কংগ্রেস যে অভিযোগটা, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যে অভিযোগটা করেছেন আর কি, সেই অভিযোগটাও কিন্তু খুব একটা মানে ফেলে দেওয়ার মতো নয়, ঠিক আছে। এটা কিন্তু একটা নতুন বিতর্ক সৃষ্টি করলো। আগামী দিনে কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু মানে আমাদের দেশের অন্যান্য যে সমস্ত বিজেপি বিরোধী দল আছে, কংগ্রেস, বামেরা, এই জায়গাটা কিন্তু হাতিয়ার করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে বিষয়টা, মানে আবারও বলছি যে যেটা বলছেন যে বাংলার সীমান্তে রয়েছে মেঘালয়, অসম, ত্রিপুরা, মিজোরাম, এখানে কিন্তু এনআরসি হচ্ছে না। আবার মায়ানমার মানে হচ্ছে রোহিঙ্গারা থাকে, তার সীমান্ত রয়েছে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, এখানেও এনআরসি হচ্ছে না। তাহলে একদিকে বাংলাদেশি, অন্যদিকে রোহিঙ্গারা যে রাজ্য দিয়ে প্রবেশ করতে পারে, তাহলে সেই রূপ পথে এনআরসি নয় কেন, এটা কিন্তু প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারে এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কিন্তু খুব সুস্পষ্টভাবে তিনি আরো একটি বারবার করে উল্লেখ করে থাকেন যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে কিন্তু একেবারে অন্য ধরনের নিয়ম লাগু করা হয় এবং বিজেপি অশাসিত যে রাজ্যগুলো তাদের ক্ষেত্রে কিন্তু একটা অসামঞ্জস্যতাও দেখা যায়, এমন অভিযোগও কিন্তু তিনি তুলছেন। দেখো, এরকম অভিযোগ দল হিসেবে তৃণমূল কংগ্রেস তুলতেই পারে, কিন্তু নির্বাচন কমিশন হচ্ছে একটা সাংবিধানিক সংস্থা। ভারতীয় সংবিধানে তার সমস্ত কিছু দেওয়া আছে, ওইভাবে হয় না। যদি তাই হয়, বা যাই হোক, অভিযোগ তো করতেই পারে,
এবং সত্যি সত্যি যদি নির্বাচন কমিশনের কোনো রকম ভুল ত্রুটি থাকে বা তারা যদি বিজেপি শাসিত রাজ্যের জন্য একরকম আইন, অবিজেপি শাসিত রাজ্যের জন্য আরেক রকম বা আইন করে বা অন্য কোনো কিছু করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের দেশে আদালত রয়েছে, যা ইতিমধ্যেই এই আমাদের এটা নিয়েই কি বলে এনআরসি নিয়েও হয়েছে বা এসআইআর নিয়েও কিন্তু আদালতে এখনও সুপ্রিম কোর্টে তার মামলা চলছে। আগামী 4 নভেম্বর সেই মামলার শুনানি আছে, আর তার দুদিন পরেই কিন্তু বিহারে প্রথম দফার নির্বাচন 6 তারিখে। অতএব এই যে অভিযোগটা করেছে সেই অভিযোগের কিন্তু যদি করে থাকে তার জন্য আদালতও রয়েছে। যদি নির্বাচন কমিশন কোনো রকম এইভাবে কাজ করতে যায়, সেক্ষেত্রে কিন্তু সকলে কি ছেড়ে কথা বলবে, সেটার জন্য আদালত রয়েছে নিশ্চয়ই সেটা দেখার জন্য। অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাসের সাথে, এবং তিনি কিন্তু একেবারে বিস্তারিতভাবে খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন যে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্যটি তুলে ধরছেন বা তিনি যে অভিযোগটা করছেন যে অসমের মধ্য দিয়ে, অসম বা মিজোরাম, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে রোহিঙ্গা যে অনুপ্রবেশ নিয়ে বক্তব্য বারবার করে বিজেপির তরফ থেকে তোলা হচ্ছে অনুপ্রবেশকারীদের নিয়ে, সেক্ষেত্রে কিন্তু অনুপ্রবেশের যে স্থলগুলি রয়েছে, যে রাস্তাগুলো রয়েছে, সেই রাস্তাগুলো দিয়ে কিন্তু বারবার করে সেখান থেকে তাহলে কেন এই ধরনের এনআরসি বা এই ধরনের যে নাগরিকত্ব নিয়ে যে যাচাইয়ের পর্যায়ে, তাহলে সেক্ষেত্রে কেন করা হচ্ছে না শক্ত, এবং সেক্ষেত্রে কঠোর পদক্ষেপ কেন নিচ্ছে না, তিনি কিন্তু এই ধরনের একটি মন্তব্য করেছেন, এই ধরনের প্রশ্ন তুলেছেন। এবং সেক্ষেত্রে ইলেকশন কমিশন কি বয়ান দিয়েছেন বা তাদের তরফ থেকে কি তথ্য দেওয়া হয়েছে, সেটাও কিন্তু বিস্তারিত আলোচনা করে দিয়েছেন বিপ্লব দাস, এবং এক্ষেত্রে আমরা ধন্যবাদ জানাবো তাকে। আমরা আরেকবার শোনাবো দর্শকদের যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন। ছট পুজো রয়েছে, সেখানে তারা ঘোষণা করছে যে আজকেই এসআইআর শুরু হয়ে যাচ্ছে। চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি নিজে সাংবাদিক বৈঠক করেছেন, এবং কিভাবে এসআইআর করা হবে তার পদ্ধতি কি সেটা বিস্তারিত সকলকে জানিয়েছে। আমাদের দলের অবস্থান আমরা প্রথম দিন থেকেই স্পষ্ট করেছি যে এসআইআর এর উদ্দেশ্য, যেটাকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলা হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি রিভিশন নয়, সেটা এক্সক্লুশন করে কি করে মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করে মানুষকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা যায়, সেটাই এদের একমাত্র উদ্দেশ্য এবং লক্ষ্য। আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যে আজকে দেশের যা পরিস্থিতি, আগে মানুষ ভোট দিয়ে দেশের সরকার নির্বাচিত করত, এখন দেশের সরকার কে ভোট দেবে তাদের নির্বাচিত করতে, তাদের সিলেক্ট করছে। আগে ভোটাররা ভোট দিয়ে সরকার নির্বাচিত করত, এখন দেশের সরকার তার পছন্দের মতো ভোটার বেছে নিচ্ছে কে ভোটার লিস্টে থাকবে আর কার নাম বাদ যাবে। এবং তাদের লক্ষ্য কোনোদিন এসআইআর করে ভোটার লিস্ট ত্রুটিমুক্ত করা নয়। যদি তাই লক্ষ্য থাকতো, এই ভোটার লিস্টের নিরিখেই 2024 সালের আজ থেকে 1.5 বছর আগে লোকসভা নির্বাচন হয়েছে, যেখানে বাংলা সহ দেশের 543টা লোকসভা কেন্দ্রে সাংসদরা নির্বাচিত হয়েছে, এবং পরবর্তীকালে দেশের সরকার হয়েছে এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে।